বাবা যে এখনো আসছেন না। আসবে মা, কিন্তু স্কুল তো সে কখন ছুটি হয়ে গেছে, এখনো আসছেন না। অতখানি পথ আসতে সময় লাগে না, অত চিন্তা করো না তোমার। এই বয়সেও লোকটা এত খাটাখাটনি ভালো লাগে না। তুমি খামাখা চিন্তা করছো। খামাখা চিন্তা করি না রে মা। দেখ কত সাত করে তোর বিয়ে দিলেন, 2 বছর যেতে না যেতে তুই বিধবা হয়ে গেলি। তারপর কত আশা করে ছেলেটাকে উচ্চ শিক্ষিত করলেন, অথচ এখন পর্যন্ত একটু শান্তির মুখ দেখলেন না। 2 মুঠো ভাতে জোগাড় করতে লোকটাকে দিন রাত খাটাখাটনি করতে হচ্ছে। কবে যে দুর্ভোগ শেষ হবে তা আল্লাহই জানেন। অত চিন্তা করো না তোমা, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে, মানুষটার মুখের দিকে তাকালে আমার আর ভালো লাগে রে মা। বাবা হ্যাঁ? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। না রে, এখন আর কিছু খাবো না। কেন? সেই সকালে খেয়ে বেরিয়েছো, সারাদিন তো কিছু খাওনি। যাও তো, ওঠো। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। কেন, শরীর খারাপ করলো নাকি আবার? না, শরীর ঠিকই আছে, তবে মনটা খারাপ হয়ে গেছে। পথে ওই মকবুলের সঙ্গে দেখা হয়েছিল। ও নিশ্চয়ই আজে বাজে কিছু বলেছে। তো বলবি, কবে টাকা নিয়েছি, কতদিন হয়ে গেল। আমার সজলে একটা কিছু হয়ে গেলে আমি টাকাটা মুখের উপরে ছুঁড়ে দিয়ে আসবো। মুখের উপর তো ছুড়ে দিবেন, কিন্তু সজলতা এখন কিছুই হলো না। হবে হবে, একটু ধৈর্য ধরো। ও আমার সোনার টুকরো ছেলে। বাবা, সজল ভাইয়ের উপর তোমার খুব আশা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। দেখ মা, আমার এই স্কুল মাস্টারের জীবনে আমার হাত দিয়ে কত ছেলে মানুষ হয়ে গেল। আর এ তো আমার নিজের ছেলে, তারপরে অত্যন্ত মেধাবী। ওকে আমি আমার মতো করে মানুষ করেছি। আপনার মতো করে মানুষ করেছেন ঠিকই, কিন্তু বড্ড বেশি মূল্য দিতে হয়েছে তার জন্য। হ্যাঁ, তা হয়েছে। জমি জিরাত চলে গেছে, তারপরে মকবুলের এই দেনা। তবে ও জন্য আমি দুঃখ করি না। শোনো হাসিমা, বড় কিছু পেতে হলে তার জন্য কিছু ত্যাগ করতে হয়। আর হাসি, সজলের কোনো চিঠিপত্র আসছে? না বাবা। তুই একটা কাজ কর, ওকে একটা চিঠি লিখে দে। ও 2 দিন বাড়ি এসে ঘুরে যায়, ছেলেটাকে অনেকদিন দেখি না। ঠিক আছে, আমি কালই চিঠি লিখে দেব। ছেলেটা যে কোথায় আছে, কিভাবে আছে। সজল, এই সজল, তুমি এখানে? রিক্সা ওঠো। কেন? আহা, বলছি তো রিক্সা ওঠো। না মানে আমার একটা জরুরি কাজ। দেখো, রাস্তার মাঝখানে আমি কোনো রকম সিনতে চাই না। তুমি ওঠো। আরে যান। তুমি কেন আমাকে হুট করে এখানে নিয়ে এলাম সেটাই তো বুঝতে পারলাম না। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? কিছু হয়নি। কিছু হয়নি তো তোমার কেমন দেখাচ্ছে কেন? 2-2 বার তোমার খোঁজে গিয়েছি, তোমার কোনো পাত্তাই নেই। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। কিসের এত ব্যস্ততা তোমার যে আমার কথা তুমি ভুলে যাও? আচ্ছা, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে না? তা কেন হবে? তুমি কেমন যেন হয়ে গেছো সজল। আজকের দিনটির কথা তুমি ভুলে গেলে। আজকের দিনটা মানে? বললাম না, তুমি আর আগের মতো নেই। তুমি কেমন বদলে গেছো সজল। 5 বছর ধরে আমাদের প্রথম পরিচয়ের এই দিনটিকে আমরা সেলিব্রেট করে আসছি, আর তাতে তো তোমার আগ্রহটা বেশি ছিল। ও আজ সেই দিন। সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। একদিন হয়তো তুমি আমাকেই ভুলে যাবে। ছি ছি, তা কি করে হয়? তুমি নেই, তা আমি কল্পনা করতে পারি না। এই গাছটির কথা তোমার মনে পড়ে? তখন বিকেল, চারিদিকে নরম রোদ, তুমি গাছটায় হেলান দিয়ে আবৃত্তি করছিলে, একটা মেয়ের চোখের পাতায় বৃষ্টি পড়ুক। সেদিন কিন্তু আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম। কেন বলো তো? কারণ কবিতার অর্থ না বুঝি বলেছিলাম কবিতাটি আমার খুব প্রিয়। হ্যাঁ, তার কবিতাটা তখনও পাবলিশড হয়নি, ওটা তো আমার লেখা কবিতা ছিল।
আসলে হয়েছে কি, কবিতার চেয়ে কবিতার মানুষটি আমার কাছে বেশি ভালো লেগেছিল। এই জন্য বলেছিলাম যে কবিতাটি আমার খুব প্রিয়। তো কবিতাটি ভালো লাগেনি কেন? ভালো লাগেনি এই জন্য যে হাতের লেখা কবিতা কবিতা মনে হয় না, ছাপার অক্ষরের কবিতা কবিতা মনে হয়। তুমি তো আশ্চর্য মেয়ে। আচ্ছা সজল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি কিছুতেই আর তোমার মতো সে আগের মানুষটিকে খুঁজে পাচ্ছি না সজল। ইউনিভার্সিটির সেই ভাবনাহীন জীবন অনেক আগেই পার করে এসেছি। তুমি কেমন যেন হয়ে গেছো। এখন আর কবিতার বই নয়, খবরের কাগজ। কোন কবিতায় কোন ছন্দপতন ঘটলো সেটা আর আমার কাছে কোনো মুখ্য বিষয় নয়, বরং খবরের কাগজে কোথায় কোন কর্মখালি আছে সেটাই আমার কাছে মুখ্য। সজল, অস্থির হও না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। হ্যাঁ নুপুর, আমার সব না পাওয়ার মাঝখানে তুমি একমাত্র সান্ত্বনা। তোমাকে দেখলে পৃথিবীটাকে বড় সুন্দর মনে হয়। সজল, হাসি, হাসি কেমন আছিস? ভাই, মা, মা দেখো কে এসেছে। এসেছে সজল। বাবা ভালো আছিস? হ্যাঁ মা, তুমি কেমন আছো? ভালো। কিরে তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ঠিক মতন খাওয়া দাওয়া করিস নি বুঝি? না মা, আমি ভালো আছি। ভালো আছি। সজল, বাবা কেমন আছো তুমি? ভালো। তুই কখন এসছিস? এই তো এলাম বাবা। অনেকটা পথে এসছিস, তোর একটু বিশ্রামের দরকার। তুই যা ঘরে গিয়ে বিশ্রাম কর। ওর হাসি, ওকে নিয়ে যা, ওর হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দে। আচ্ছা। যা বাবা, যা। চল চল। ওগো, আমি একটু বাইরে যাচ্ছি। এই তো এলেন, আবার কোথায় যাবেন? হ্যাঁ, ছেলেটা এতদিন পরে বাড়িতে এসছে, বাজারে যাই, যদি কিছু পাই দেখি। আচ্ছা আচ্ছা, শুনেন, বাজারে পাকা তাল পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, একসময় পাওয়া যাবে। তাহলে দুটো পাকা তাল আর খানিকটা গুড় নিয়ে আসবেন। ছেলেটা তালের পিঠে খুব পছন্দ করে। আনবো, আনবো। আচ্ছা। স্যার। আরে ওয়ালাইকুম আসসালাম। এই যে, ভালো ভালো দেখা হবে। আর তোমার গাভী এখনো দুধ দেয় তো? হ্যাঁ স্যার, অর্ধেকটা আমরা খাই আর অর্ধেকটা বেচে ফেলাই। শোনো, আজকের অর্ধেকটা বাজারে পাঠাবে না, আমার বাড়িতে পাঠিয়ে দিও। সজল এসছে, সজল। সজল, এইটা তো খুব খুশির খবর। তো ঠিক আছে, তুমি মনে করে পাঠাই দিও। আমি একটু বাজারে যাই, ওদের সময় নাই, আসি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ করিস না, একটা না একটা কিছু তো রইবই। চাকরি বাকরি ধান্দা বাদ দিয়া ভালোই করছি। সজলেরই যখন এই অবস্থা, আম গুজি কি তো আল্লাহ জানে। আমার সে তোরা অনেক ভালো আছিস। তোর মতো পোলা বেকার থাকতে পারে না। ঘাবড়াইস না, চেষ্টা কর, কাজ একটা না একটা কিছু হইবই। চেষ্টা তো করতেছি, কাজ তো হয় না। হইব হইব, একদিন ঠিকই হইব। ভালো কথা দোস্ত, ওগুলার টাকা কটা সুদ করার ব্যবস্থা কর। ওই শালা কখন যে স্যারের আবার অপমান করে, ওর তো কোনো বিশ্বাস নাই। বোমা, 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 আমি এসে গেছি। মামা কেমন আছেন? কবে ফিরলেন? আজই এয়ারপোর্টে নেমে ভালো মতো নাইসলি সাইজ হয়ে সোজা তোমাদের এখানে। তোমরা আছো কেমন? আছি, আমরা সবাই ভালো আছি। স্টপ স্টপ স্টপ, পায়ে হাত দিয়ে সালাম করা আমি পছন্দ করি।
সালাম যদি জানাতে হয় তাহলে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে চলে এলেন যে, আমাদের একটা খবর দিলেও তো পারতেন। ফিচার, পত্রিকার একটা ফিচার দেখে মাথাটা কেমন এলোমেলো হয়ে গেল। ব্রেন ড্রেন, ব্রেন ড্রেন? মেধা পাচার। আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, তারপর কি করছে? ডলার, পাউন্ড, দিনার, দিরাম কামানোর জন্য বিদেশে চলে যাচ্ছে। ব্যাপারটা আমার মাথায় আসার পর থেকে আমি ডিসিশন নিলাম, আমার মতো মেধাবী লোকের বিদেশে পড়ে থাকা মানায় না, আমাকে দেশে ফিরতে হবে। বাস চলে এলাম। আমার সবকিছু আবার কুইক মার্চ পদ্ধতি। দেশে কি করবেন বলে ভাবছেন মামা? ওই মেধা পাচারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলবো ভাবছি। তোমাদের সবার হেল্প দরকার। তার আগে কয়েকটা দেশাত্মবোধক গানের ক্যাসেট কিনতে হবে। ভালো কথা, তোমার স্বামী রত্নটি মানে আমার ভাগ্নে মশাই কোথায়? ও তো ডিউটিতে গেছে। ভালো হয়েছে, ও ফিরে আসার আগেই তুমি এই লাগেজ দুটো লুকিয়ে ফেলো। লুকিয়ে ফেলবো? লুকিয়ে ফেলবো কেন মামা? কনস্টেবলকে বিশ্বাস নেই, সাইজ করে দিতে পারে। মামা, আপনি কাকে কনস্টেবল বলছেন? ও তো এখন রীতিমতো ইন্সপেক্টর। যাই হোক, ওকে বিশ্বাস নেই। মনে রাখবে, ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশের কাছে মামা ভাগ্নে বলে কোনো বালাই নেই। ওরা প্রয়োজন বোধে সবাইকে সাইজ করে। মামা, সুটকেসে অবৈধ কিছু আছে নাকি? আরে না না, সাইজ করার মতো কোনো অবৈধ জিনিস আমার সুটকেসে নেই। তবে এই এয়ারপোর্টে কাস্টমস ইমিগ্রেশন পার হতে গিয়ে আমার জিন্দগি তাম। তারপরে যদি আবার পুলিশের পাল্লায় পড়ি তাহলে হয়েছে, একদম শেষ করে ফেলবে। লুকিয়ে ফেল। ঠিক আছে মামা, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি আপনার খাবার দিচ্ছি। শুধু হাত মুখ ধোয়া নয়, গোসল করে শরীরটাকে সাইজ করতে হবে। তুমি আমাকে এক বালতি গরম এবং এক বালতি ঠান্ডা পানি দাও। প্রথমে গরম এবং তারপর বরফ শীতল ঠান্ডা পানিতে গোসল করা খুবই স্বাস্থ্যসম্মত ব্যাপার। ভালো কথা। নূপুর কোথায়? এই যে আমার উল্লিয়ন ভাগ্নে। মামা, তুমি কখন এলে? কবে দেশে ফিরেছো মামা? এক্ষুনি এসেছি, আজই ফিরেছি। কি হয়েছে তো? কই, কিছু হয়নি তো? কিছু হয়নি। তাহলে মুখটা অমন লাগছে কেন? মন ভালো নেই মামা। মন ভালো নেই? বল, কি সে কারণ যা আমার একমাত্র ভাগ্নির মনটাকে ভাদ্র মাসের চিমসে গরমের মতো প্রমোট করে রেখেছে? খুলে বল, 3 মিনিটের মধ্যে আমি সব সাইজ করে দিচ্ছি। বুঝতে পেরেছি। এই যেন নাম ইডিয়েটটার? সজল। কোনো চিন্তা করিস না, ওকে আমি কাজল বানিয়ে তোর চোখে পড়িয়ে দেব। ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না মামা। চেষ্টা তো করে যাচ্ছি। আমার মনে হয় এবার স্যাংশনটা পেয়ে যাবো স্কুলে। আচ্ছা হ্যাঁ সজল, তুই ইন্টারভিউ ঠিক মতো দিস তো? কেন বাবা? না মানে এটা হচ্ছে কম্পিটিশনের যুগ। সমস্ত উত্তরগুলো কারেক্টলি দিয়ে স্মার্টলি ইন্টারভিউ ফেস না করতে পারলে এই যুগে চাকরি পাওয়া বড় কঠিন। বাবা, আমি কখনো খারাপ ইন্টারভিউ দেই না, তবে শুধু ইন্টারভিউতে তো আজকাল চাকরি হয় না, তার জন্য ভালো ব্যাকিংও দরকার। তা তো বটেই, কিন্তু এটা যেহেতু কম্পিটিশনের যুগ এবং তোর যেহেতু কোনো ব্যাকিং নেই, তখন তোকে খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়েই সেটা পুষিয়ে নিতে হবে। আর আমার বিশ্বাস সে তুই পারবি। তুই তো আর যেমন তেমন ছেলে নস। আমার প্রতি তোমার ধারণাটা একটু বেশি উঁচু বাবা। আমি তো অসাধারণ কিছু নই। হ্যাঁ রে সজল, এত ছেলে চাকরি হয়, তোর হচ্ছে না কেন? কি জানি, হয়তো আমার যোগ্যতাই নেই। যোগ্যতা নেই কেন? আহা তুমি থামো তো। কেন থামবো? আপনারা সবাই তো বলেন সজল খুব ভালো ছাত্র, তাহলে কেন ওর চাকরি হচ্ছে না? মা, তুমি এভাবে কথা বলছো কেন? চাকরি না হওয়াটা কি ভাইয়ের দোষ? এত অধৈর্য হয় না তো মা। যাক, এটা কাজের মতো কাজ হলো। এখন নিশ্চিন্ত মনে বাড়ি ফেরা যায়। কিন্তু
ঝোঁকের মাথায় পকেটে যা ছিল সব অ্যাডভান্স করে ফেললাম। এখন বাড়ি যাই কিভাবে? বাসের ভাড়া তো নেই। এমন বেসাইজ হয়ে গেলাম। হ্যালো ব্রাদার, 333 নম্বর বাসটা কোন দিকে বলতে পারেন? জি না, 333 সাইজ করতে হবে। 333 না? কিন্তু আপনি তো মুখে বলে চিনতে পারবেন না। আমি ওদিকেই যাবো, চলুন চলুন। ঠিক আছে, এটা হচ্ছে 333 নম্বর। কিন্তু এটা তো রামপুরা। অফকোর্স রামপুরা, 333 রামপুরা। বিশ্বাস না হয় নেম প্লেট দেখুন। কিন্তু আমি তো খুঁজছিলাম 333 শান্তিনগর। 333 শান্তিনগর? সে কথা তো আমাকে আগে বলেননি। মুখে বলতে হবে না। ঘাবড়াবেন না, আমি যেখান থেকে উঠেছি সেটি হচ্ছে শান্তিনগর। যে কাউকে জিজ্ঞেস করলে, একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন 333 নাম্বার। আপনাকে আর উপদেশ দিচ্ছি। ঠিক আছে, যান। বেচারা বোকামির জন্য কেমন বেসাইজ হয়ে গেল। হচ্ছে শান্তিনগর। যে কাউকে জিজ্ঞেস করলে, একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন 333 নাম্বার। আপনাকে আর উপদেশ দিচ্ছি। ঠিক আছে, যান। বেচারা বোকামির জন্য কেমন বেসাইজ হয়ে গেল। হাসি, তোর কান খালি কেন রে? দুজোড়া কোথায়? হঠাৎ দুলের খোঁজ করছিস, কি ব্যাপার? ব্যাপার কিছু না, এমনি। কি করেছিস? খুলে রেখেছি। খুলে রেখেছিস? হাসি, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস, সত্যি করে বলতো। ওগুলো দিয়ে কি হবে, তাই বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছিস? কেন? কেন আবার? বাবা স্কুল থেকে যা মাইনে পান তা দিয়ে সংসার চলে না। গ্রামে তো শহরের মতো টিউশন নেই যে বাড়তি কিছু আয় হবে। যাও দু একজন পরে কেউ বেতন দেয় না, কলা মূলা লাউ দিয়ে বেতন শোধ করে। তা তো বুঝলাম, কিন্তু এসবের সঙ্গে তোর দুলের কি সম্পর্ক? গত মাসে মার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তার, ওষুধ, কত কিছু প্রয়োজন, অথচ বাবার হাতে একটি টাকাও নেই। তাই ভাই, এই নিয়ে তুই কিছু ভাবিস না তো। আগে তোর একটা চাকরি হোক, তারপর দেখবি কত কিছু চাইবো তোর কাছে। অবশ্যই করবো, বলে দেন। এখন আমার মুড খুব ভালো, এই মাত্র একটাকে সাইজ করে এলাম। অবশ্যই যাবো, কিন্তু কোথায় যেতে হবে বলবি তো? সজতে গ্রামে ময়মনসিংহে ফুলতলি। ফার্স্ট ক্লাস। আমি এরকম একটা প্ল্যান করছিলাম, কোনো চিন্তা নেই। এই মাত্র তোর মামা, তোর এই মামা একটা গাড়ির জন্য পেমেন্ট করে এসেছে। গাড়ি ডেলিভারি, অ্যাডভান্স চাবি দিয়ে দিয়েছে। নতুন গাড়ি? ঠিক নতুন বলা যাবে না, সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড না, তবে গাড়িটা যে হিস্ট্রি দিল তাতে এই 4th কিংবা 5th হ্যান্ড হতে পারে, এই বেশি নয়। বলো কি মামা, ওটা তাহলে চলবে তো? অবশ্যই, কোনো চিন্তা নেই। ওরা গ্যারান্টি দিয়েছে, বলেছে কোন রকম ট্রাভেলস হলে ঠেলে নিয়ে ওদের দোকানে ঢুকাতে হবে, ব্যাস গ্যারান্টেড সার্ভিস। তাহলে হয়েছে। কোনো চিন্তা নেই। কাল গাড়িটা ডেলিভারি নেওয়ার পর তোর এই মামার একমাত্র অ্যাসাইনমেন্ট হবে মিশন ফুলতলি। ফজল ভাইজান, কবে আইলেন? এই তো বহুদিন পর গ্রামে আইলেন, মেলা টাকা লয়ে আইছেন তাই না? টাকা নিয়ে আসছি মানে? মাস্টার সাথে সব সময় কয় আপনার চাকরি হয়ে যাইতেছে,
ব্যাপারী সব টাকা শোধ করে দিব। না রে, চাকরি এখনো হয় নাই। কোন কি আসানোর কথা? ব্যাপারী সাথে বেড়া থামান দেব না। আপনার আশায় অতদিন চুপ করে রয়েছে, এখন কি যে হয় কেডাই জানি। ব্যাপারী সাহেব নাকি খুব বাড়াবাড়ি করতেছে। করবই তো, টাকা না পাইলে করবো না। আপনার চাকরি যে আরো বেশি দূরে করবো। তুমি ব্যাপারী সাহেব একটু বুঝিয়ে দিন। লাভ নাই, তবে উপায় একটা আছে। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আপনার বোন বিধবা হইয়া ঘরে বসে আছে, এদিকে আমাদের ব্যাপারী সাহেব তার দ্বিতীয় পরিবার সারান দিছে। দেখেন চেষ্টা তদবির কইরা যদি হ্যাগো দুইজনের মধ্যে কোনো গিট্টু লাগাই দিউন যায়। এই কথা যদি তুই আবার উচ্চারণ করস, তোর আমি শেষ করব। কথা জানি মনে থাকে। না না সজল, কাজটা তুই ঠিক করিস নি। আমি যা করেছি ঠিকই করেছি। না, ঠিক করিস নি। এত লেখাপড়া শিখে তোর এই উন্নতি হয়েছে? বাবা, নতুন তোর সঙ্গে অন্যায় আচরণ করেছে। তুই বা কোন ন্যায় আচরণটা করেছিস আমার ভাবতে অবাক লাগে। আমার ছেলে হয়ে আমার সামনে তুই এরকম নিঃশৃঙ্খল ব্যবহার করবি? ও তোমাকে অপমান করছিল বাবা, আর আমি তুই তার উপরে জানার মতো ঝাঁপিয়ে পড়বি। আচ্ছা, আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, ফেরত দিতে পারিনি, ও আমাকে অপমান করবে না তো কি যে মাথায় তুলে নাচবে? কেন তুমি ওর কাছ থেকে টাকা ধার নিতে গেলে? ধার দেবার মতো এই গ্রামে আর কেউ ছিল না। তাই বলে ওর মতো একটা অমানুষের কাছ থেকে তুমি টাকা নেবে? নেবে না তো কি করবে? জমি জিরা সবই তো শেষ, তারপর তুই ঢাকা থেকে একটার পর একটা চিঠি পাঠাচ্ছিস। ফাইনাল ইয়ার, হলের খরচ, ফর্ম ফিল আপ, কোথা থেকে আসতো টাকা? না হয় নাই আসতো, কি হতো তাহলে? কি হতো মানে? তোর ফাইনাল পরীক্ষা দিতে পারতি? না পারলে দিতাম না। শোনো শোনো ছেলের কথা, জীবনের সবকিছু খুইয়ে যখন এতদূর নিয়ে এসেছি, তখন ছেলে বলে কিনা ফাইনাল পরীক্ষা না দিয়ে ফেরত আসতো। হ্যাঁ আসতাম, তুমি ওই ছোট লোকটার হাতে তোমার এই অপমান সহ্য করতে হতো না। তুমি বলো বাবা, পৃথিবীর কোন সন্তান তার নিজ চোখের সামনে বাবার অপমান সহ্য করতে পারে? বাবার সম্মান অসম্মান সম্বন্ধে যদি এতই চিন্তা, তাহলে পারিস না কত টাকা রোজগার করে এনে ওর মুখের উপরে ছুঁড়ে দিতে? তা যদি না পারিস তাহলে চুপ করে থাক। তুই তো নিজের কাজ করে যা, আমি রিয়াজুদ্দিন মাস্টার টিউশনি করে হলে ওর ইনফোর্স করে দেবো। ছেলেটাকে ওভাবে না বললেও পারতেন আপনি। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? ঢাকা যাচ্ছি। পারবো না। আমার মাথায় আগুন চেপে গেছে। ওই জানোয়ারটার আচরণ, বাবার অসহায়ত্ব, আমি কিছুই করতে পারছি না। তোর তো কোনো দোষ নেই। আছে, যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী। টাকার জোগাড় করে তারপর আমি আসবো। কিন্তু এভাবে চলে যাওয়াটা, ছেলেটা তো চলে যাচ্ছে। যাচ্ছে যাক, আমার মাথায় কোনো ঠিক নেই। টাকার জোগাড় না করে আমি আর ফিরব না। আমাকে না জানিয়ে রূপকে সাথে নিয়ে স্বজনদের বাড়ি যাওয়ার কথা কি করে ভাববে? আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। মীরার কাছ থেকে আমি সব শুনেছি। তোমার সাহস ক্রমে বেড়ে যাচ্ছে। বারবার বলার পরও স্বজনের ভূতটা তোমার মাথা থেকে এখনো নামে। ওই ক্রিমিনালটা গ্রামে পর্যন্ত তোমার স্পর্ধা দেখিয়েছো। এত সাহস তুমি কোথায় পেলে? তুই থামো তো, যা হবার হয়েছে। না হয়নি, তোমাকে আমি আবার সাবধান করে দিচ্ছি। সরকারটা তিনি এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। চলো আজই আমরা বিয়ে করে ফেলি। নানিপুর, তা হয় না। কেন হয় না? তুমি বুঝতে পারছো না, শুধু আবেগ দিয়ে সবকিছু হয় না। আমার না হয় আবেগ বেশি, পাশাপাশি সাহস তো আছে। তুমি আরেকটু সাহসী হতে পারো না? সাহসী হবো মানে? মানে আমি মেয়ে হয়ে যা করতে রাজি, তুমি ছেলে হয়ে সেটা করার সাহস পাচ্ছ না। নুপুর, অবিবেচকের মতো কিছু করাটা বোকামি। ও, আমাকে
বিয়ে করাটাকে তুমি বোকামি ভাবছো? না, আমি আসলে তা মিন করিনি। তাহলে কি মনে করছো? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। তাহলে আমার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমার বুক পকেটে একটা চিঠি আছে, আজই বাড়ি থেকে এসেছে। তাতে লেখা আছে একটি পরিবারের কষ্টের কথা। বাবা, মা, বোন সবাই আমার দিকে তাকিয়ে আছে, তবে আমি একটা চাকরি পাবো। সংসারটা সুখে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করার কথা ভাবাটা অবান্তর। ভাইয়া তোমার কথা জেনে ফেলেছে, কিন্তু কিছুতে মেনে নিতে পারছে না। আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। নুপুর, আর একটু ধৈর্য ধরুন। সজল, সজল, যা হয় একটা কিছু করো সজল। সজল, তাই না? হ্যাঁ, কিন্তু কি যেন নাম? আরে শিহাব না? ইয়েস, ইটস মি। ক্লাসের সবচেয়ে ওয়ার্থলেস ব্যাক বেঞ্চার বখাটে ছিল। চিনতে কষ্ট হচ্ছিল, তাই না? না, মানে তোর, হ্যাঁ, আমার যে অবস্থানে থাকার কথা ছিল সেখানে আমি নেই। এই তো আমি সফল হয়েছি। ইয়েস মাই ফ্রেন্ড, আই হ্যাভ ওন মাই সাকসেস। তা কি করছিস তুই? বেকার। ক্লাসের ব্রিলিয়ান্ট বয় ফ্যাফে করে এখনো রাস্তায় ঘুরছে। সো স্যাড। কিন্তু তোর এই ঝড়ো কাকের মতো অবস্থা কেন? ইয়ে, চলি রে, আরেকদিন কথা হবে। এত তারা কিসে? গাড়ি তো। না না, আরেকদিন কথা হবে। সত্যি আজ আমি ঝামেলায় আছি। সেটা তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সব ঝামেলার কথা শুনবো। গাড়ি তো ও। দেখ সজল, দুনিয়াটা বড় কঠিন জায়গা, আর এই কঠিন দুনিয়ার একমাত্র চালিকা শক্তি হচ্ছে টাকা। সামান্য কটা টিউশনের উপর নির্ভর করে অতগুলো টাকা তুই জোগাড় করতে পারবি? আমি কি করব কিছুই বুঝতে পারছি না শিহাব। বলতো টাকাটা আমি তোকে দেব। তুই দিবি? কেন কেন আবার? পুরোনো কোনো বন্ধুকে তার বিপদে সাহায্য করছি, ব্যাস। কিন্তু হ্যাঁ, শিহাব স্পিকিং। বাবুল, হ্যাঁ, আমার ইমিডিয়েটলি 40,000 টাকা দরকার। জি বাবা। কি হয়েছে মামা? জলদি একটা পানি গরম করো। গরম পানি? কি করবেন? মাথা গরম হয়ে আছে, বেশি কথা বলবে না, যাও। কিন্তু মামা, মাথা গরম হলে তো সবাই মাথায় ঠান্ডা পানি দেয়। যাদের মাথার সাইজ ঠিক নেই তারা দেয়। গরম দিয়ে গরম কাটতে হয়। তুমি বেশি কথা বলছো, জলদি করো, মাথা গরম হয়ে আছে। বেশি গরম হলে বাল দিতে কুলাবে না, জাম লাগে। যাও, ঠিক আছে। জলদি করো। কি অসুবিধা, কি অসুবিধা ভাষা? কি বলছো মামা? কি আবার হবে? দিনে দুপুরে আমার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাইজাক করবেন? তুমি হাইজাক করলে? না, আমার নাম টাকা পয়সা। ভাগ্যকে ধন্যবাদ, গানের ক্যাসেটগুলো হাইজাক হয়নি। তাহলে তো না, হাইজাক। তোরা করিস কি? দেশে পুলিশ থাকতে এরকম বেসাইজ কাজ হয় কি করে? আমেরিকায় করে? মামা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। আমাদের সামর্থ্য নিরসন চিন্তা করতে হবে। শুধু হাইজাকি না, যে কোনো ক্রাইম বন্ধ করতে হলে শুধু পুলিশের উপর দায়িত্ব দিলে চলবে না, সেই সাথে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। বুঝতে পেরেছি। মেধা পাচার বিরোধী আন্দোলনে শুরু করার আগে আমাকে একটা
সন্ত্রাস বিরোধী আন্দোলন করে তুলতে হবে। কি রে সদর, বসে বসে কি করছিস? একটা সার্কুলার। সার্কুলার? দ্যাট ইজ ইন্টারভিউ, চাকরি। টিটো, বিনয়কে জিজ্ঞেস করো মালগুলি ডেলিভারি হয়েছে কিনা। কি হলো, পত্রিকা ছিঁড়ে ফেললি? কি হবে সব দিয়ে? তোর ইন্টারভিউ প্রয়োজন নেই। তুই তো চাকরি করিস আমার। কিসের চাকরি, কি কাজ পর্যন্ত কিছুই বলিসনি তুই, অথচ দিনের পর দিন তোর এখানে থাকছি খাচ্ছি, এভাবে আর কতদিন চলবে? তোর মনের অবস্থা ভালো না, তাই কিছু বলিনি। আসলে তুই কি করিস সেটা? ব্যবসা? নিঃসন্দেহে তুই তাকে ব্যবসা বলতে পারিস। ব্যবসা যদি হবে তাহলে আবার সন্দেহ নিঃসন্দেহ কি? প্রচলিত অর্থে ব্যবসা বলতে যা বোঝায় আমারটা ঠিক সেরকম ব্যবসা নয়, তবু এটা ব্যবসা। কারণ এতে লাভ লস দুটি আছে, আবার রিস্কও আছে, অন্য সব ব্যবসাতে যেমন থাকে। তোর কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না। ধীরে বন্ধু, ধীরে, আস্তে আস্তে সব জানতে পারবি। তবে আমার এখানে একটা মজার ব্যাপার কি জানিস, ওই অন্য সব অফিসের মতো তোকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত গাধা খাটনি খাটতে হবে না। যখন কাজ থাকবে কাজ, আর যখন কাজ থাকবে না তখন ছুটি, অফুরন্ত অবসর। তার মানে তোর ব্যবসায় পরিশ্রমের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ঘামের কোনো গন্ধ নেই। ঘামের গন্ধ পাবি দিন মজুরের টাকায়, আমার রোজগারে পাবি তুই বুদ্ধির গন্ধ, সাহসের গন্ধ। সময় সব জানতে পারবি, অপেক্ষা কর। কোথায় যাচ্ছিস? মাথাটা প্রচন্ড ধরেছে, আমি একটু ঘুরে আসি। দাদা চাবি দে তো, এনে বাইকটা নিয়ে যা। তোমার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। সজলকে যদি কাজেই লাগাবে তাহলে দেরি করছো কেন? ওকে নিয়ে আমি আর একটু খেলতে চাই। ওর ভেতরে এখনো এক গ্রাম্য শিক্ষকের আদর্শ শিকড় গেড়ে আছে, ওটা উপরে ফেলতে কিছুটা সময় লাগবে। হঠাৎ কি এমন জরুরি কথা সজল? দেখো নুপুর, এভাবে আর চলতে পারে না, এর একটা সমাধান দরকার। নিশ্চয়ই, সেই জন্যই তো আমি তোমাকে সেদিন বিয়ের কথা বলেছিলাম। চলো আমরা। না নুপুর, না। কেন? এ আর হয় না। কেন হয় না? আমি এখন অন্য জগতের মানুষ, অন্য কাউকে বিয়ে করে সুখী না। বাহ, কত সহজ সমাধান। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মতটা নেওয়ার একটু প্রয়োজন তুমি বোধ করলে না? পাগলামি করো না নুপুর, জেনে শুনে আমার মতো একটা অযোগ্য লোকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না। আমাদের এতদিনের সম্পর্ক সজল। আমি জানি, বাড়িতে বাবা কষ্ট করছে, অসুস্থ মা, ঘর ছেড়ে আসা বোন, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি অন্ধকারের দিকে চলে যাচ্ছি। একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছি আমি। অনিশ্চিত জীবনকে আমি ভয় পাই না সজল, আমি তোমার সাথে থাকবো। তুমি কি আরেকটু সাহসী হতে পারো না সজল? আরেকটু সাহসী? নুপুর, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলি আমার ভালোবাসাকে আমি অসম্মান করতে চাই না। নুপুর, আমি পরাজিত একজন, তুমি আমাকে ভুলে যাও প্লিজ, প্লিজ। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। কিসের লেনদেন হবে আমি তো কিছু বুঝতে পারছি না। সময় হলে বুঝবে, তুমি তো জানো। জানি, কিন্তু বলবো না।
চুপচাপ থাকো, কথা বলো না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। পুলিশ দেখি ধরবে। কি করতো পুলিশ? অ্যারেস্ট করতো। তোদের সাথে তো কিছু ছিল না। এখন এখন পুরো ব্যাপারটা একটা লেজে গোবরে দেয়া। আমি ঘাবড়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। আর এমন ভুল হবে না। আর যদি হয়ও তাহলে ক্ষমা পাবে না। এটাই প্রথম এবং এটাই শেষ। সদর যদি পুলিশের কাছে মুখ খোলে কি করবে? ও তো কিছুই জানে না। বড়জন আমার সম্পর্কে বলবে, এই জায়গার কথা বলবে, তাহলে আমরা এখান থেকে কেটে পড়ি। বোকার মতো কথা বলবো না। পুলিশ এখানে আসবে। পুলিশ এসে যদি এখানে কাউকে না পায় তাহলে পুলিশের আরো সন্দেহ বাড়বে। সতর্ক ওরা থাকবে না। বিনয়, এখান থেকে সব মাল তো সরিয়ে ফেল। আমরাও যাব, নতুন জায়গায় যাব, তবে পুলিশ এসে ঘুরে যাওয়ার পর। হ্যালো, ইয়েস। হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে। না না, ঠিক আছে, আমি এটা ম্যানেজ করছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এ আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে না। সরলটা ক্রিমিনাল। এটা হতে পারে না ভাইয়া। ওর সাথে যে ছেলেটি ছিল পুলিশ ওকে চেনে, শিহাব গ্রুপের ছেলে। পুলিশের ব্যাড লাক ওকে ধরতে পারেনি, কিন্তু পালানোর আগেই সদরকে পুলিশ গ্রেপ্তার করে। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ভাইয়া। কোনো ভুল হয়নি। শিহাব গ্রুপের কথা ডিপার্টমেন্ট জানে। কোনো প্রমাণ নেই, তবে খুব শীঘ্রই প্রমাণ দিয়ে দেবে। এ আমি কিছুতেই বিশ্বাস করি না। সজল ক্রিমিনাল হতে পারে না। তাহলে আমি মিথ্যে বলছি? ক্রিমিনালের সাথে যে থাকে সেও ক্রিমিনাল। চল আমার সাথে থানায় গেলে দেখবি লকআপের ভিতর মাথা নিচু করে চোরের মতো বসে আছে। কোনোদিন যে ওর কথা তোর মুখে আর না শুনে, একটা পুলিশ অফিসারের বোন হয়ে ক্রিমিনালের সম্পর্কে কথা বলবে, তার সাথে সম্পর্ক রাখবে, এ হতে পারে না। কোনোদিন যদি ওর কথা মুখে উচ্চারণ করিস এবং সম্পর্ক রাখার চেষ্টা করিস, তাহলে আমি কথা করতে বাধ্য হবো। কথা মনে থাকে। কি বলছিস তুই? সজলের বাবা মারা গেছে? আচ্ছা, ওই সজলের জামিনের কি ব্যবস্থা হবে? পুলিশের কাছে ওর কোনো খারাপ ব্যাপার নেই, সব ব্যবস্থা করা আছে। কাজে সারা পাবে। কোর্ট থেকে সোজা ওকে আমাদের নতুন আস্তানায় নিয়ে আসবে। কেউ যেন ফলো না করে। আর সজলকে কিছুই বলার দরকার নেই। যা বলার আমি বলবো। ওকে বস। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই আমাকে অন্যায়ভাবে ব্যবহার করেছিস। তাই যদি হতো তাহলে তোকে আমি জেল হাজত থেকে ছাড়িয়ে আনতাম। কি লাভ হয়েছে তাতে? আমার এই হাত দুটোতে হাত করার দাগ পড়েছে। পারবি পারবি এই হাত থেকে হাত করার দাগ মুছে ফেলতে? আমি তোকে যতবারই জিজ্ঞেস করেছি কি করিস তুই, কি তোর ব্যবসা, ততবারই তুই এড়িয়ে গেছিস, গোপন করেছিস। কেউ কিচ্ছু বলে এখানে আমার কথা ছাড়া কেউ কিছু বলে। কিন্তু আজ তোকে মুখ খুলতেই হবে। আজ বলতে হবে কি করিস তুই, আমাকে নিয়ে কোন খেলায় নিয়েছিস। বলবো ভাই, গেছে সময় হলে সবকিছু, কিন্তু তার আগে তুই বাড়ি যা। বাড়ি যাব? কোন মুখ নিয়ে আমি বাড়ি যাব? কোন মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো? বাবা ঠিকই বলতেন, যে টাকায় ঘামের গন্ধ নেই, যে টাকায় শ্রমের গন্ধ নেই, সেখানে সুন্দর কিছু থাকতে পারে না। আর সজল, কথা বাড়িয়ে লাভ নেই, তোকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কেন? কি হয়েছে বাড়িতে?
না না কিছু হয় না। সিংহ, তুই কিছু একটা গোপন করছিস। তোর মা খুব অসুস্থ। রমেশ ভাই, এই তো আইলা, বড় বেশি দেরি করে আই। কি বলতেছো তুমি? তোমার কথা তো কিছু বুঝতে পারতেছি না। তোমার বাপের তোমার এলে অনেক গর্ব আছে। বাড়ি যাও, মায়ের লগে দেখা করো। তোরা আমাকে একটা খবরও দিলি না। কোথায় খবর দিতাম? হাসি, ওকে এবারের থেকে চলে যেতে বল। মা, আমি কারো মা নই, আমার কোনো ছেলে ছিল না। মা, ওকে যেতে বল হাসি, আমি ওর মুখ দেখতে চাই না। কি অন্যায় করেছিল তোর বাবা? কেন তুই তাকে খুন করলি? মা, আমাকে মাফ করে দাও মা। যে লোকটা তোকে নিয়ে এত স্বপ্ন দেখতো, যে লোকটা তোকে নিয়ে এত গর্ব করতো, সেই লোকটাকে তুই খুন করেছিস। তোর জন্য লজ্জায় অপমানে মরে গেছে লোকটা। মা, কেন এসেছিস তুই? চলে যা তুই। আমার কোনো দোষ নেই মা, আমি কোনো পাপ করিনি। বিশ্বাস কর হাসি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই চলে যা, চলে যা তুই। তুই আমাকে সাদা শাড়ি পরিয়েছিস, চলে যা, চলে যা। আমার তো কোনো দোষ ছিল না। কিভাবে হলো? তোর অ্যারেস্ট হওয়ার খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়লো। আর সে আগুন উস্কে দিল মকবুল। বাড়িতে এসে বাবা মাকে যাচ্ছে তাই অপমান করলো। তুই নাকি ব্যাংক ডাকাতি করেছিস? আমার তো কোনো দোষ ছিল না। কিভাবে হলো? তোর অ্যারেস্ট হওয়ার খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়লো। আর সে আগুন উস্কে দিল মকবুল। বাড়িতে এসে বাবা মাকে যাচ্ছে তাই অপমান করলো। তুই নাকি ব্যাংক ডাকাতি করেছিস? সেই টাকা নাকি বাবা লুকিয়ে রেখেছে। বাবাই অপমান সহ্য না করতে পেরে স্ট্রোক করলো। আপনি সজল ভাইয়া নেই? কোথায় গেছে? হাজত থেকে ছাড়বে, উনি আর মেসে ফিরে আসেননি। ও, আর একটা কথা, কি? ওনার বাবা মারা গেছে। বাবা মারা গেছে? আচ্ছা ঠিক আছে, সজনীকে বলবেন আমি তো খুঁজছি। হ্যাঁ, জি।
পুলিশ আমাদের কথা জানে, কিন্তু কোনো প্রমাণ নেই। একবার যদি ধরা পড়ি তাহলে শেখর সহ উপরে ফেলবে। আমাদের নতুন আস্থানের খবর তো বাইরে কেউ জানে না, তবু আমাদের আর একটু সাবধান থাকতে হবে। খুব শীঘ্রই আমরা অপারেশনে নাম কথা বল, এখানে চল আমার সঙ্গে। কি ব্যাপার? কিছুতে বুঝলাম না। খুন করেছিস? তখন আমার মাথা একদম ঠিক ছিল না। তাই বলে মানুষ খুন করবি? মানুষ না, মুখগুলো একটা অমানুষ। ও গ্রামে প্রচার করেছে আমি ব্যাংক ডাকাতি করে জেল হাজতে আছি। ও বাবাকে চরম অপমান করেছে। বাবা সে অপমান সহ্য করতে না পেরে মারা গেলে মাও আমার মুখ দেখতে চাইলেন না। মাথায় খুন চেপে গেল। তাই আমি অমানুষটাকে শেষ করে দিয়েছি। পুলিশ নিশ্চয়ই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করেছে। আমি এখন কি করবো শিহাব? মার্ডার কেস, মার্ডার কেস ধরা পড়লে জামিন হবে না। সাক্ষী প্রমাণ সারা জীবন তোকে জেলে থাকতে হবে। শিহাব, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা শিহাব। আমি তোর হাত ধরেছি, তুই আমাকে বাঁচা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কাছে যখন এসেই পড়েছিস তুই আর চিন্তা করিস না। তোকে বাঁচানোর দায়িত্ব এখন আমার। তবে আমার কথা ছাড়া তুই কোথাও বেরোবি না, এবং এখন থেকে আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। কি করবো সজল? তোমার সেমের চাবিটা দে। কোথায় যাবি? একটা চিঠি পোস্ট করবো। তোমার বাইরে যাওয়া ঠিক হবে না, পুলিশ দেখলে অ্যারেস্ট হয়ে যাবে। লুকিয়ে যাবো? কেন রিস্ক দিবে? আমাকে দাও, আমি পোস্ট করে দিচ্ছি। না, আমি নিজেই পোস্ট করবো। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। শিহাব জানলে খেপে যাবে। শিহাবকে তুমি বলবে না প্লিজ। তোমার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই, তারপরে তোমাকে আমার কেমন যেন আপন মনে হয়। আমার অনুরোধ, প্লিজ তুমি শিহাবকে বলবে না। চাবিটা দাও। থ্যাংক ইউ। কাজটা তুই মোটেও ভালো করিস না। যে কোনো সময় পুলিশের হাতে অ্যারেস্ট হতে পারত। আমার সবকিছু কেমন অসহ্য মনে হচ্ছে। এভাবে আর কতদিন আমাকে পালিয়ে বেড়াতে হবে? এক একবার মনে হয় আমি সারেন্ডার করি। রিল্যাক্স রিল্যাক্স মাই ফ্রেন্ড। শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই গাড়িতে একটা ব্রিফকেস আছে, ব্রিফকেসটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবি। কি থাকবে ওই ব্রিফকেসে? ওই ব্রিফকেসে এমন কিছু জিনিস থাকবে যা আইনের চোখে বৈধ নয়। তার মানে তোর ব্যবসা, তোর সবকিছুই অবৈধ? তুই একটা ক্রিমিনাল? হ্যাঁ, আমি একটা ক্রিমিনাল। আমি বল, তুই কাজটা করে দিবি কি? না, করবো না। তোকে করতেই হবে।
অনেক হয়েছে শিহাব, আমি তোর কথায় আর কোনো অপরাধ করবো না। ভুলে যাস নি তুই একজন খুনি, পুলিশ তোকে খুঁজছে। আমার কথা মতো কাজ না করলে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব, আর সারা জীবন ওই জেলের ঘানি গানতে হবে। শিহাব, আমি তোর কাছে আশ্রয় চেয়েছিলাম, নিরাপত্তা চেয়েছিলাম, আর আমার দুর্বলতার সুযোগ দিয়ে তুই আমাকে অসৎ পথে ছেড়ে দিচ্ছিস। সাগর, একে সুযোগ বলছিস কেন? আমি তোকে আশ্রয় দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, আর তার বিনিময়ে তুই আমার এই কাজটা করে দিবি না? তুই একটা প্রতারক, তুই একটা অকৃতজ্ঞ মানুষকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আর হ্যাঁ, যদি তুই আমার কাজটি করে দিস, তোর নিরাপত্তা তো থাকছেই, উপরন্তু তোর এই মার্ডার কেসটা আমি তুলে দেওয়ার চেষ্টা করবো। এখন সিদ্ধান্ত তোর, পুলিশের কাছে ধরা পড়বি না আমার কথা শুনবি? একের পর এক প্রাণ উঠছে, অথচ কেউ কিছু করতে পারছেন না। আমরা সাধারণত চেষ্টা করতে পারি, তার কি হচ্ছে? লাভ হচ্ছে কোনো? ধরা পড়েছে সেরা, কোনো প্রমাণ বের করতে পেরেছে, অথচ ডিপার্টমেন্টের সবাই জানে ওর কথা। এখানে তার একটা সমস্যা, সন্দেহজনক ক্রিমিনালদের ওয়াচ করা হচ্ছে, তাদের সন্দেহজনক গতিবিধিও প্রকাশ পাচ্ছে, কিন্তু ধর্মের দেখা কিছু হচ্ছে না, অথচ অপরাধ ঠিকই সংগঠিত। আমার মনে হয় ওরা কোনো ডাইভার্সের সৃষ্টি করেছে, আমার তো মনে হয়। তোমার জন্যটাই হচ্ছে সবচেয়ে বেশি মনে। আমি তোমাকে বিশেষ দায়িত্ব দিচ্ছি, তোমার জন্যটাই হচ্ছে সবচেয়ে বেশি মনে। আমি তোমাকে বিশেষ দায়িত্ব দিচ্ছি, যে করে হোক টোটাল গ্রুপটাকে শিকড় সহিত দিতে হবে। কিছু না, সজল ভাইয়ের কথা মনে করছিল বুঝি? না, সজল নামে ওর কোনো ছেলে নেই। কি বলছো মা? ঠিকই বলছি, ওর কথা আমার সামনে বলিস না। তোর স্কুলের খবর কি? ভালো, স্কুল কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে বাবার চাকরিটা আমাকে দেবে, কালই জয়েন করতে বলেছে। তুমি খুশি হওনি মা? মানুষ ভাবে কি আর হয় কি। তোকে বিয়ে দিলাম, তুই ফিরে এলি, এত আশা করে ছেলে মানুষ। মামা ভাবে নানা ভাইয়ের মৃত্যুর জন্য মামাই দায়ী। এটা ভাববে কেন? কারণ আছে, মামার এক বন্ধু মামাকে চাকরির কথা বলে 2 নাম্বার ব্যবসায় নিয়ে যায়। নানা ভাই সেটা শুনে খুবই কষ্ট পায়, হার্ট অ্যাটাক করেন। আচ্ছা, তারপর? তাছাড়া অবশ্য একটা ঘটনা আছে, মামা একটা মেয়েকে পছন্দ করত, বিয়ে করেননি? বেকার ছিল বলে বিয়ে করেনি। আচ্ছা, মেয়েটি এখন কোথায়? সম্ভবত দেশের বাইরে। আচ্ছা, তোরা মামাকে ভালো কোনো ডাক্তার দেখাসনি? আগে চেষ্টা করেছিলাম। আচ্ছা, তুই এখন কি ভাবছিস? আমি কি ভাববো? একটা কাজ করলে কেমন হয়, আমরা যদি মামাকে একটু সময় দেই, মানে তুই, আমি, লিজা। গুড আইডিয়া। আরে তুই এসে পড়েছিস? আমার একটু দেরি হয়ে গেল। রাস্তার মতো হয়েছে কি এক কাণ্ড হয়েছে। তোর বানিয়ে বানিয়ে আর মিথ্যা কথা বলতে হবে না, বরঞ্চ আমরা একটা ডিসিশন নিয়েছি, তুই তার কথাই শুন। বল। হ্যাঁ, অনেকক্ষণ হলো মা চা দিচ্ছে না, তুই জানা চা করে নিয়ে না।
আমি? হ্যাঁ, তুই। আচ্ছা ঠিক আছে, চল আমিও যাচ্ছি। আমার হিয়ার মাঝে লোকে মেয়েটা আমাদের বাড়িতে একবারই এসেছিল মামার সাথে, সেই প্রথম দেখা, সেই শেষ। মা, ওনাকে কোথায় পাওয়া যাবে এখন বলো তো? তা তো জানি না বাবা, কোনো ঠিকানা তো আমার কাছে নেই। একটা চিঠি অবশ্য লিখেছিল, কোনো ঠিকানা ছিল না। চিঠিতে কি লেখা ছিল আন্টি? চিঠিতে লিখেছিল ওর বড় ভাই ওকে খুব বকাঝকা করে, ঘরে আটকে রাখে, এইসব। জানো তো নু, আমার মনে হয় ওর বড় মামার সাথে কোথাও বাইরে পাঠিয়ে দিয়েছে ওকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মামা একটা মেয়ের সঙ্গে প্রেম করে ছ্যাঁকিয়েছে। মামা, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মামা, আপনার কি ধারণা আপনার জীবনে যা ঘটেছে তার কারো জীবনে ঘটেনি? আপনাকে বোঝানোর দুঃসাহস আমার নেই, তবে এইটুকু বলতে পারি, সাধারণ 8-10টা মানুষের মতো আপনার জীবন নয়। জীবনের যে কোনো ঘটনাকে এভাবে জিয়ে রাখার কোনো মানে হয় না। মালা, আগে পানি নিয়ে যাও, পানি চক্র নিয়ে যাও, পানি আগে দিতে হয়। দেখো তো দরজাকে। আর বাচ্চা নেই। না না, এটা কি ধরনের কথা? একজন মানুষকে সবাই মিলে হেনস্থা করবেন, এটা মোটেও কাম্য নয়। আসলে মমর মামা ঠিক স্বাভাবিক না। তাহলে তাহলে ওনাকে ঘরে আটকে রাখলেই পারেন। রাশেদ, এভাবে কথা বলা ঠিক না। যাও, তোমার ঘরে যাও। না না, উনি থাকুক না, ওনারও কথাগুলো জানা দরকার। আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম। আমি যাকে বিয়ে করেছি তার বাবা আমার শিক্ষক ছিলেন। আমি আমার শিক্ষকের কাছে অনেক ঋণী। সেই থেকে আমি তাদের সংসার আগলে রাখার চেষ্টা করছি। আমি বিদেশ থেকে যখন ফিরে আসি, এর মধ্যে আমার শ্বশুর মারা যান, শাশুড়িও মারা যান। অনিবার্য কারণে আমার শ্বশুর অনেক টাকা ঋণ করে ফেলেন। মকবুল নামে এক লোক ওনার কাছে বেশ কিছু টাকা পেতেন। সেই সময় মকবুলের সাথে একটা ঝামেলা হয়ে যায় আমার শ্বশুরের।
এদিকে মকবুলের মিথ্যে খুনের দায়ে মমর মামা জড়িয়ে পড়েন। সাধারণত উনি এরকম করেন না, তবে কোনো পাওনাদার দেখলে তাকে তিনি মকবুল মনে করেন এবং উনি অপ্রকৃতিস্থ হয়ে যান। এখন অবশ্য এই সমস্ত ঝামেলা নেই, আগের থেকে উনি অনেক সুস্থ। আশা করি উনি ভবিষ্যতে আর এমন করবেন না। আর সামনের মাস থেকে আপনাকে আর ভাড়া চাইতে যেতে হবে না, আমি নিজেই এসে ভাড়াটা দিয়ে যাব। আসি। আসসালামু আলাইকুম। মোমো হ্যাঁ, ভালোই যাচ্ছে। এখন যে কেন হঠাৎ করে এমন হয়ে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি এত অস্থির হও কেন বলো তো? না, আসলে অস্থির না, মানে ওই লোকটাকে দেখলি না আমি যদি বারবার ওই মকবুলের কথা মনে হয়। কোন লোক? আরে বলো না, বাড়িওয়ালা। সব পাওনাদার দেখলে আমার তুমি কেন বারবার মুখ বলে কথা মনে করো বলো তো? ভুলে যাও। বলতে পারি না রে, ওই লোকটাকে দেখলেই মনে হয় সব পাওনাদারই মকবুল। সে কি তোমাকে কোনো কিছু বলেছে? আমাকে বলেনি, কিন্তু এক কাজ কর, ওকে 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দে। হ্যাঁ, 6 মাসের ভাড়া কত টাকা হয় একসাথে দিলে? সেটা আমি কি জানি। আচ্ছা, তোমাকে কিছুই জানতে হবে না। তোমার কবিতা লেখা কথা কি হলো ভাই? কবিতা লেখা হচ্ছে না, আসে না, লিখতে পারি না। হবে, তুমি মনোযোগ দিয়ে কবিতাটাই লিখো। না রে, লিখতে বসলে এখানে বারবার বাবার কথা মনে হয়। আচ্ছা, বাবার অসহায় চুপ, একদম চুপ। তোমাকে হাত দিই। আপনি বাসা থেকে একবারে চলে এসেছি। চলে এসেছি মানে? দেখছেন না, ব্যাগ ট্যাগ নিয়ে একবারে চলে এসেছি। ঠিক করেছি, আপনাকে বিয়ে করব। আরে না, আপনাকে ভয় দেখালাম। বাসা থেকে রাগ করে বের হয়েছি। তাই বলে এত রাতে? আরে রাগের কি আর দিন রাত আছে? বাবা মার সাথে রাগ হয়েছে, তাই চলে এসেছি। আজকে মামাদের বাসায় থাকবো, আপনাকে ডিস্টার্ব করলাম। মামা, এত রাত হয়ে গেল, ঘুমাওনি? ঘুমায়নি যে, সেটা তো দেখতেই পাচ্ছিস। তা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বসে কি ভাবছো তা তো বুঝতে পারছি না। ভাবছি আমি না হয় ঘুমাইনি, কিন্তু তুই এখন পর্যন্ত জেগে আছিস কেন? আমি না, মানে নিশ্চয়ই কম্পিউটার, তাই না? কম্পিউটারের কাছে না বসে একটা চেয়ার নিয়ে আমার পাশে এসে বস। চেয়ার লাগবে না, আমি এখানে বসছি। দেখ, রাত দেখ। রাত দেখবো? কি দেখবো? রাতের সৌন্দর্য দেখ। আচ্ছা, ওই যে তোর বন্ধু, কি যেন নাম ছেলেটার? তনু। খুব ভালো ছেলে, খুব সুন্দর করে কথা বলে। ও যখন কথা বলে না, তখন আমি নিজের মধ্যে কেমন যেন একটা শক্তি পাইনি, খুব ভালো লাগে। আর তোর একটা বান্ধবী আছে না, কি যেন নাম ওটা? লিজা। হ্যাঁ, ওই যে প্রচন্ড মিথ্যে কথা বলে, সেও কিন্তু খুব চমৎকার। ওর মধ্যেও একটা অন্য রকমের প্রাণ শক্তি আছে। তোরা 3 জন যখন একসাথে থাকিস, তোদেরকে দেখলে আমি অন্যরকম হয়ে যাই। আমার ভেতরে একটা অন্যরকম শক্তি কাজ করে। দেখ, চাঁদটাকে দেখ, খুব নিবিড় ভাবে চাঁদটার দিকে তাকিয়ে থাক, দেখবি ভেতরটা
মুহূর্তটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, মানে খুব গভীর মনে হয় নিজেকে। তোমার মতো করে একটু ভাবতে পারি? বাসা থেকে রাগ করে এসেছি। ও ঠিক আছে, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মমর মা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, লিজা আমাদের বাসায় এসছে। ও রাগ করে না? না, কি করবেন, আজকাল তো ছেলে মেয়েরা। না, কোনো অসুবিধা নেই, কালকে ওকে আমি বুঝিয়ে পাঠিয়ে দেব। না, সে আর কি। তো ঠিক আছে, রাখি। ওকে, বাই। এই, তুই বাড়ি থেকে এভাবে চলে এলি কেন? এসেছি সন্ন্যাসী হব। আজলাম করিস না, আসল কথা বল। আসলে নকল কি? নিশ্চয়ই কিছু ঘটেছে। কি ঘটেছে তাই তো জানতে চাচ্ছি। নিজের বাবা মার নামে বদনাম করবো? হ্যালো, মামার ফিরে এত রাতে লাইট জ্বলে কেন? কি হয়েছে বলো তো? তোমার মেয়ে কোথায়? কেন, ও তো ঘরে আছে। না, ও ঘরে ছিল না, ওকে জিজ্ঞেস করার কথা গিয়েছিল। আহা, ও তো ঘরে ছিল। কি হয়েছে বলো তো? ওই যে ছেলেটা, কি যেন নাম? তনু। কেন, ও কি করলো? ওর বাবা ফোন করেছিল। ও কি বলেছে? কি আর বলবে, আমরা নাকি আমাদের মেয়েকে তার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি। কি সব আজে বাজে কথা। আরো অনেক কথা, যে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলে না সে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। কি সে বিষয় বলবে তো? কি সেটা তুমি বোঝো না? না। তোর ভাই? কেন, ভাইয়েরা কি করলো? তোর ভাই নাকি একটা সন্ত্রাসী। আসতে ভাই শুনতে পাবে। তোমার বোঝা উচিত, এখনো অনেক সময় আছে, ওকে বোঝাও তুমি। আমি নাকি একটা ছোট ব্যবসায়ী, ওরা অনেক ধনী। যে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার না, যে সমস্ত আলাপ আলোচনা করার না, সে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। আর কোনোদিন যদি আমি ছোটটার সঙ্গে তোমাকে মিশতে দেখি, আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবো। আর তুমি, তোমাকে বলে রাখছি, এখনো সময় আছে, মেয়েকে সামলাও, নাহলে তোমার কপালে দুর্গতি আছে। আর এই যে আপনি পাগল সাথে ঘরে বসে বসে দিন কাটাচ্ছেন, দুনিয়াদারি কিছু বোঝেন? এই মেয়েটাকে আপনি নষ্ট করেছেন, বা বোঝার চেষ্টা করুন। গ্রামের বাড়িতে কেন? অনেকদিন তো তোদের বাড়িতে থাকলাম, তাই মনে হলো যে এবার গ্রামের বাড়িতে যাওয়া উচিত। না না, ওখানে তোমাকে দেখবে কে? কি বলছো তুমি? এই, এই, মামা, এই মামা, এই মামা বাবা। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। শোন, তুই কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, হ্যাঁ? আর বাবা মার কথা শুনবি। ভাই, মামার বাবা কালকে তোমাকে বকাঝকা করেছে, তাই তুলে করছো? আরে না, হঠাৎ করে আমার মনে হলো যে আমার গ্রামে যাওয়া উচিত, একটা টান অনুভব করলাম, তাই কিছু বলছো না কেন তুমি? আপনি আমার কথা কিছু মনে করেছেন? না, কিছু মনে করিনি। তুমি ওদের দিকে একটু খেয়াল রেখো। আমার এই বোনটা খুব খুব অসহায়, ওদেরকে তুমি
যত্ন রেখো। আসি আসি রে মা। মারে আমাকে আর ডাকিস না, আমি রীতিমতো ভোরের অপেক্ষায় ছিলাম। আমি আর ফিরবো না।